আমাদের আজকের গল্প মৌয়ের সংসার, কলমে পারমিতা চ্যাটার্জি। আজও কি তোমার আসতে দেরি হবে? ক্লান্ত গলায় অলোককে জিজ্ঞেস করল মৌ। বলতে পারছি না, মানে বলার প্রয়োজন বোধ করছি না। ও, স্ত্রীর দিকে একটা বিরক্তি ভরা চাহনি দিয়ে হাতের ছাড়া জামাটা ছুঁড়ে ফেলে দিয়ে অলোক বেরিয়ে যাচ্ছিল। মৌ পিছু ডাক দিয়ে বলল, খাবে না? না, তোমার প্রিয় স্যান্ডউইচ করেছিলাম। ভদ্রতার খাতিরে খাবার টেবিলে বসে স্যান্ডউইচে একটা কামড় দিয়ে এক চুমুক কফি খেয়ে বেরিয়ে যায় অলোক। অলোকের চেয়ারটায় হতাশ হয়ে বসে পড়ে মৌ। কি করলে যে স্বামীর মন পাবে ভেবে পায় না। আজ কদিন ধরে তার জ্বর আর কাশি, রোজই প্রায় ক্যালপল খায়। তার 7 বছরের মেয়ে বলছিল, মা তোমার জ্বর তো? না মা, ও একটু ঠান্ডা লেগেছে মা। হঠাৎ টলটলে পায়ে ছেলে তাতু এসে দাঁড়ালো। ও মা দেখো কাণ্ড, তুমি উঠে পড়েছো সোনা। ছেলেকে কোলে নিয়ে ঘরে চলে যায়। একটা কলা খাওয়াতে বসে ওকে। এরপর তেল মাখিয়ে চান করাতে হবে। মালতী মাসি এসেছে, এখন জানতে আসবে। বৌদি আজ কি রান্না হবে? মৌ ভাবতে বসে সকালে তো ভালো করে খেলো না। লাঞ্চে অবশ্য ভেজিটেবল পোলাও, রায়তা দিয়েছে। রাতে কি দেওয়া যায়? মাসিকে বলল, তুমি ফ্রিজে যে মুরগিটা আছে ওটা বার করে দই আর রসুন বাটা মাখিয়ে রাখো, আর এখন সবজি দিয়ে মাছের ঝোলটা করে ফেলো। এখনই মিমি আসবে, এসেই চান করে ও খেতে বসে। ছেলে মেয়ে খেয়ে শুলেও ও একটু শুয়ে পড়ে ওদের পাশে। তার চোখ দিয়ে জল গড়াতে থাকে মৌয়ের। ভাবে নিজের মনে কেন যে সেদিন কাকুমণির কথাটা শুনে বিয়েটা ভেঙে দিল না। অথচ কত স্কলার মেয়ে ছিল সে। কাকুমণি বলতো, মৌ আমাদের গর্ব, কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমাদের মৌ, এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তুই এবার জিআরআই পরীক্ষার জন্য তৈরি হয়ে যা, তোকে বাইরে পাঠাবো, ওখানে গিয়ে ডক্টরেট করবি। কী যে মতি হলো তার, অলোকের প্রেমে হাবুডুবু খেতে লাগলো। প্রথম থেকেই স্বার্থপর, সেটা সে বুঝতে পারলো বিয়ের পরে। তখন বুঝলো কাকুর কথা না শুনে কি ভুল করেছে। তাই আজ তাকে স্বামীর তাচ্ছিল্য সহ্য করতে হচ্ছে। না, সে তো অশিক্ষিত নয়, তবে কেন সে বোকার মতন শুয়ে শুয়ে কাঁদবে? এই বাড়িটা তার বাবা তাকে করে দিয়েছিল, শুধু তার নামই আছে বাড়িটা, অলোকের কোনো নাম নেই। এই নিয়ে অলোক অশান্তি করলে মৌ বাবার কাছে বলেছিল দুজনের নামেই করতে, কিন্তু তার বাবা তার কথা শোনেননি, ভাগ্যিস শোনেনি। তাই বাড়িটা অন্তত তার আছে। সেদিন যা পারেনি আস্থা করবে, সে পিএইচডি আরম্ভ করবে। আজ থেকে বিছানা আলাদা করে নেবে, তাকে রুখে দাঁড়াতেই হবে। ভগবান যেন তারই মনের জোরটা তাকে দিলেন। সে কাজ করবে, বেশি মাইনে দিয়ে রমাদিকে দিনরাতের কাজের অফার করবে। মৌ কাকুর সাথে কথা বলল যে সে নিজের পায়ে দাঁড়াতে চায়। মৌ জানতে পেরেছে যে থিসিস লেখায় মৌ অলোককে প্রাণপণ সাহায্য করেছে, সেই থিসিসেই তার নাম দেওয়ার কথা ছিল। কিন্তু তার লেখা থিসিসে তার জায়গায় অলোকের সাথে মনিকা নামের একটি মেয়ের নাম আছে। সে ভেঙে পড়েছিল এই প্রতারণায়। কিন্তু এই দুশ্চরিত্র স্বামীর জন্য ভেঙে পড়ে তো লাভ নেই, তাকে উঠে দাঁড়াতেই হবে। কাকুর তার ফোন পেয়ে বললেন, হ্যাঁ রে মা বল। কাকু, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, কলেজ সার্ভিস পরীক্ষা দেব, তুমি আমায় একটু সাহায্য করবে? নিশ্চয়ই, এ আবার জিজ্ঞেস করছিস? এতদিনে আমার মায়ের সুবুদ্ধি হয়েছে। ছেলে হওয়ার পর থেকেই অলোকের এই পরিবর্তন শুরু হয়, এখন তো চরমে চলে গেছে। এই বাড়িতে আসার পর মেজাজ যেন সপ্তমে চড়ে থাকে। অথচ এই বাড়িটা মৌয়ের বাবার দেওয়া। একমাত্র মেয়ের কষ্ট দেখে এই বাড়িটা মেয়েকে দিয়েছেন। নিলেন। অলোকের বাড়ি ছিল বন্দিপুরে, সে তো আধা গ্রাম। বাড়িটাও ছিল তেমনই বিদঘুটে। ঢুকেই একটা এবড়ো খেবড়ো উঠোন, তার ধার দিয়ে ভাঙা ভাঙা দাওয়া। রান্নাঘরটা একটা মাঠ পেরিয়ে যেতে হয়। দরমার বেড়া দেওয়া, মাথায় টিনের চাল দেওয়া, দুটো গনগনে উনুন শুধু।
ভাড়ার থাকতো উঠোন থেকে 4-5 ধাপ উঠে দিয়ে রোজকার চাল ডাল মুড়ি মশলা বয়ে বয়ে আনতে হতো। শুধু তাই নয়, 4 জন দেওরের খাবে, এক একজন এক এক সময় এক এক রকম। এরপর শ্বশুর আছেন, তার 5 পদ নিরামিষ রান্নাই লাগে। তারপর আমিষ আছে, খাড়ের বাটি উল্টে দিয়ে দেখতেন জমাট হয়েছে কিনা। ওই অন্ধকারে রান্নাঘরে বসে রোজ রাতে 30টা রুটি করতে হতো। অথচ মৌ ছিল প্রেসিডেন্সি থেকে পাশ করা ছাত্রী, এমএসসিতে ফার্স্ট ক্লাস, অত্যন্ত সুশ্রী, বাবা মায়ের একমাত্র সন্তান। মৌয়ের বাবার ইচ্ছে ছিল মৌকে অনেক দূর নিয়ে যাওয়া। কাকুমণির ইচ্ছে ছিল জিআরআই পরীক্ষা দিয়ে বাইরে রিসার্চ করুক। এখন বিয়ের কোনো প্রশ্নই ওঠে না, এত মেধাবী মেয়ে আমাদের। কিন্তু না, মৌ তখন কারোর ইচ্ছার কোনো মূল্য দেয়নি। সুদর্শন প্রফেসর অলোক রায়ের প্রেমে পাগল হয়ে আর 5টা সাধারণ মেয়ের মতন বিয়ের পিঁড়িটাই বেছে নিয়েছিল। বিয়ের 14 দিন আগেই ঘটেছিল একটি যৌতুক সংক্রান্ত ঘটনা। তখনই মৌয়ের কাকু মনির প্রবল আপত্তি জানিয়েছিল এই বিয়েতে, কিন্তু মৌ কেঁদে কেটে নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছিল। মৌয়ের মা তখন বলেছিল, এখন বিয়ে করার জন্য যত কাঁদছিস, একদিন বিয়ে ভাঙার জন্য তত কাঁদতে হবে। মৌ বলেছিল, কেন এরকম বলছো মা? যে ছিল বিয়ের 14 দিন আগে বাবার খোলা চিঠি নিয়ে এসে সামনে দাঁড়ায়, আমার তো মনে হয় না তার মধ্যে কোনো ভালোবাসা আছে। আর তুই কি করে এতটা স্বার্থপর হলি? যার সামনে এত উজ্জ্বল ভবিষ্যৎ, সে কিনা বিয়ে করবে পণ দিয়ে। তোরা না নিজেদের কবর নিজেরাই খুঁড়িস? আর একবারও ভাবছিস না শেষ মুহূর্তে তোর বাবা কাকা কি করে জোগাড় করবে এতগুলো টাকা? কিন্তু মৌ সেদিন কারোর কথা শোনেনি। স্বার্থপরের মতো নিজের ভালোবাসাকেই শুধু মূল্য দিয়েছিল। এখন বুঝতে পারছে নিজের হাতে শেকল সে নিজেই পড়েছে। তার একুলো গেল, ওকুলো গেল। না হলো ভালোবেসে সংসার করা, না হলো বিদেশে গিয়ে রিসার্চ করা, যা তার কাকা ভীষণভাবে চেয়েছিলেন। ঠিক আছে, খুব কি দেরি হয়েছে? সে এবার কলেজ সার্ভিস পরীক্ষার জন্য তৈরি হবে। বেরিয়ে আসতে হবে অলোকের হাত থেকে। বহুদিন বাদে তার সাবজেক্টের বইগুলো বার করলো। তার বইয়ের আলমারি থেকে ধুলো ঝেড়ে বইগুলো বার করলো। মুক্তোর মতন হাতের লেখায় তার বহু যত্নে বহু পরে এই নোটসগুলো তৈরি করেছিল। তার কাছে যে এই নোটস ছিল তা অলোক কোনোদিনও জানতে পারেনি। জানলে হয়তো নিয়ে নিত। যাক, সে যখন ভুল করেছে তখন নিজেই ভুল সংশোধন করে নেবে। হ্যাঁ, তার কেরিয়ারের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, তবু তো তার বোধোদয় হলো দেরিতে হলেও। একবার চাকরিটা পেয়ে গেলে যে ডিভোর্স লেটার পাঠাবে, আবার শখ কত। ভেবেছিল ওর বিদেশে যাওয়ার খরচা আমার বাপের বাড়ির লোক বহন করবে। নির্লজ্জ কোথাকার, ওর সাথে থাকাটাও বিপজ্জনক মনে হচ্ছে। প্রেসিডেন্সির মেধাবী ছাত্রী মৌগুপ্তর চোখে তখন স্বপ্নের জালপনা। এমএসসি পাশ করে রিসার্চ করবে। ওর বাবা প্রফেসরের সাথে কথা বলে রেখেছেন। আচমকা শুনলেন প্রফেসর অলোক রায়ের সাথে তার স্বপ্নের কন্যা প্রেমে হাবুডুবু খাচ্ছে। বাবাকে এসে মৌ জানালো, স্যার বলেছেন বিয়ের পর দুজনেই একসাথে রিসার্চ করবে, তারপর একসাথেই বিদেশ যাবে। বাবা অসীমবাবু ভাবলেন, এর চেয়ে ভালো আর কি হতে পারে। স্বামী স্ত্রী দুজনের একই সাবজেক্ট, একসাথেই রিসার্চ করবে, কি চাই। কিন্তু ভাবনার সাথে বাস্তবের মিল অনেক সময় থাকে না। মৌয়ের বেলা তার ব্যতিক্রম হয়নি। শুভ লগ্ন দেখে বিয়ের ডেট ঠিক হলো। আত্মীয় স্বজন সব এলো। অসীমবাবু যথাসাধ্য আয়োজনও করলেন। বিয়ের ঠিক 2 দিন আগে বিয়ের বর এসে দাঁড়ালো। মৌ তো লজ্জায় ভেতরে পালালো। ভাবলো বিয়ের আর 2 দিন বাকি, আর চলে এসেছে, লজ্জাও নেই একটুও। কিন্তু মৌয়ের ভাবনাকে ভুল প্রমাণ করে অলোক বেশ গম্ভীর গলায় বলল, বাবা এই চিঠিটা দিয়েছেন অসীমবাবুকে। সবার মুখেই উৎকণ্ঠার ছাপ দেখা দিল। বিয়ের 2 দিন আগে কি এমন হলো যে বিয়ের পর কি চিঠি নিয়ে আসতে হলো? অতীতের পথ ধরে মৌ হাঁটতে থাকে। তখন কি প্রেম তার স্যারে সবসময় বলতো, ক্লাসের পর একটু দেখা করো, দরকার আছে। মৌ কেমন যন্ত্রচালিতের মতো ওর ডাকে সাড়া দিয়ে চলে যেত। কি যেন এক চুম্বকীয় আকর্ষণ ছিল। একদিন ডেকে বলল, তোমার প্রতি সুনন্দ সেনের খুব আকর্ষণ, সাবধানে থেকো একটু। আমার সাথে যদি বিশ্বাসঘাতকতা করো
আমি কিন্তু আত্মঘাতী হব। তোমাকে ছাড়া বেঁচে থাকার এখন কোনো অর্থ হয় না। প্রায় তারা ক্লাসের পর কফি হাউসে বসে গল্প করত। একদিন জিজ্ঞেস করেছিল, তোমরা তো জয়েন্ট ফ্যামিলি না? হ্যাঁ, চাকরি সূত্রে আমরা যে যার জায়গায় থাকলে বাবাদের ভাইদের মধ্যে খুব ভালোবাসা। আমাদের উত্তর কলকাতায় ঘরপাড়ে বিরাট পৈতৃক বাড়ি। বাবা গভর্নমেন্টের খুব বড় পোস্টেই আছেন, তাই তার ট্রান্সফারের চাকরি। ছোটবেলায় আমরা এখানেই থাকতাম। তারপর বাবার ট্রান্সফার হয়ে শিলিগুড়ি চলে যান। আমি কাকুমণি কাকিমার কাছে কলকাতায় থাকতাম। তুমি কোন স্কুলে পড়তে? আমি বেথুনে পড়তাম। তারপর উচ্চ মাধ্যমিককে স্ট্যান্ড করার পর কাকুমণি প্রেসিডেন্সি মানে এই কলেজেই ভর্তি করে দিলেন। পড়াশোনায় খুব ভালো ছিলাম বলে কাকু আমাকে খুব ভালোবাসে। কাকুর তো কোনো ছেলে মেয়ে নেই, তাই তার সব ভালোবাসা আমার ওপর এসেই পড়েছে। আর জ্যাঠামশাই? জ্যাঠামশাই রাঁচিতে থাকেন, কোল ইন্ডিয়ায় বড় পজিশনে চাকরি করেন। তার ছেলে মেয়ে নেই? হ্যাঁ, তারও 2 ছেলে। আমার 2 দাদাই ইঞ্জিনিয়ার, দুজনেই খুব ভালো চাকরি করেন। তারা কি কলকাতায় থাকেন? না, বড়জোর স্টেটসে থাকে, আর ছোটদা মুম্বাইতে থাকে। তাহলে তো একমাত্র মেয়ে হিসেবে তোমার বেশ জাঁকজমক করেই বিয়ে হবে। মৌয়ের প্রশ্নটা শুনে খুব হঠাৎ করেই খুব চমকে গিয়েছিল। তারপর নিছক কৌতূহল ভেবে উড়িয়ে দিয়েছিল। আসলে চোখে কাপড় বেঁধে রাখলে যা হয় তাই আর কি, কিন্তু পরিবর্তে তারও যে কিছু জেনে নেওয়া দরকার, তা সেদিন সে সরল সাদাসিধা মৌয়ের মনেই হয়নি। এত বেশি সরল সাদাসিধা বোধ হয় খুব খারাপ। একদিন মৌয়ের বাবা, রাঁচি থেকে আসা মৌয়ের বড় জ্যাঠামশাই, মৌয়ের কাকা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলেন অলোকের দিকে। অলোককে চিঠি দেবে বিয়ের 2 দিন আগে, এই নিয়ে সবার মুখে চোখে একটা চিন্তার ছাপ। যাই হোক, চা মিষ্টি খেয়ে ধীরে সুস্থে পকেট থেকে চিঠি বার করে অসীমবাবুর হাতে দিল। চিঠি পড়তে পড়তে অসীমবাবুর মুখটা সাদা হয়ে যাচ্ছে। মৌয়ের বড় জেঠু ভাইয়ের হাত থেকে চিঠি নিয়ে পড়তে শুরু করলেন। মৌয়ের মা জেঠিমা সবাই উৎকণ্ঠিত হয়ে বসে আছেন। কি আছে লেখা ওই চিঠির বয়ানে? কিছুক্ষণ দম বন্ধ করে বসে থাকার পর মৌয়ের জেঠু মোটামুটিভাবে বললেন, একটা বিরাট অঙ্কের টাকা চেয়েছেন অলোকের বাবা। এই 2 দিনের মধ্যে এত টাকা কি করে জোগাড় করা যাবে? সমবেত প্রশ্ন আসে। সবচেয়ে আশ্চর্যের কথা হলো অলোক এ নিয়ে কেন কিছু বলছে না। অলোক ধীরে সুস্থে বলল, আমার কিছু করার নেই, বাবা চেয়েছেন, আপনারা না দিতে পারলে এ বিয়ে হবে না। হবে না? বিয়ে হবে না? তাও বিয়ের 2 দিন আগে জানানো হলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে মৌয়ের জ্যাঠামশাই বললেন, বৌমা, আমারও মনে হয় এরকম বাড়িতে বিয়ে না দেওয়াই ভালো। যারা বিয়ের আগেই এত টাকা চায় তারা মোটেই ভালো লোক হয় না। এদিকে মৌয়ের চোখে ধারা শ্রাবণ। যা হয় হোক, অলোককে ছাড়াও কাউকে বিয়ে করতে পারবে না। বাবা জ্যাঠার অমত সত্ত্বেও শুধুমাত্র মৌয়ের জেদের জন্যই বিয়েটা হলো। যা হবার কথা তার থেকে অনেক কম আয়োজনেই বিয়েটা সারা হলো। নিমেষের মধ্যে ফানুষের মতন বিয়েবাড়ির আনন্দটা চুপসে গেল। মৌয়ের বাবা, কাকা, জ্যাঠা আর এক মামা এরা সবাই মিলে ওই বিরাট অঙ্কের টাকাটা মেটালেন, শুধু মেয়ের মুখের দিকে চেয়ে। মৌয়ের কাকা শুধু গনগনে চোখে মৌয়ের মুখের দিকে চেয়ে বললেন, তুই ছিলি এই বাড়ির সেরা মেয়ে। আমি তো ভেবেছিলাম তুই নিজে এসে বিয়েটা ভেঙে দিবি, আর তুই কি না। উনি কান্নায় ভেঙে পড়লেন। তারপর গম্ভীর গলায় মৌয়ের দিকে চেয়ে বললেন, তুই না এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট? তোর যেদিন রেজাল্ট বার হলো, গর্বে আমার বুক ফুলে উঠেছিল। চেনা জানা সবাইকে মিষ্টি খাইয়েছিলাম, আর আজ লজ্জায় মাথাটা মাটিতে মিশে যাচ্ছে। মৌ কাঁদতে কাঁদতে বলল, কাকুমণি, তোমরা কেউ আমার কথাটা বুঝতে পারছো না। কি বোঝার আর আছে? হ্যাঁ, শুধু একটা কথাই আর বলবো, শ্বশুরবাড়ি যাবার আগে পরীক্ষার রেজাল্টগুলো ছিঁড়ে ফেলে দিয়ে যাস। উনুন ধরবার কাজে ওগুলো অন্তত ব্যবহার করিস না। যাই হোক, চোখের জলের মধ্যে দিয়ে মৌ শ্বশুরবাড়ির সেই ভাঙাচোরা উঠোনে এসে দাঁড়ায়। এরপর থেকেই শুরু হয় তার সংসার জীবন। শুরু হলো মৌয়ের নতুন জীবন। প্রথম প্রথম নানাবিধ অসুবিধা, অতিরিক্ত পরিশ্রম, রাগী শ্বশুরের তাণ্ডব সবই মানিয়ে নিতে পারছিল।
সারাদিন একটা অপেক্ষায় সে দম বন্ধ করে কাজ করে যেত। সে জানতো এবার রাত আসবে, তার নতুন প্রেমের বরের আদরে শরীরের ক্লান্তির সাথে মনের ক্লান্তি দূর হয়ে যেত। কিন্তু নতুন তো পুরনো হয়। তাছাড়া একটা উচ্চশিক্ষিতা মেয়ে কতদিন আর পারবে সকাল থেকে রাত অবধি আগুনের ধোঁয়ায় থাকতে? মৌয়ের জীবনে এসব করা অভ্যাস ছিল না। তার বাড়ির সে সবার খুব আদরের মেয়ে ছিল। এখন যেন সে আর পারছে না। শারীরিক দিক দিয়ে বড্ড ভেঙে পড়েছে। মানসিক দিক থেকেও এক এক সময় চোখে মুখে অন্ধকার নেমে আসে। সত্যিই কি সে ভুল করলো? তাকে সবাই বারণ করেছিল, এ বিয়ের ফল ভালো হবে না। হঠাৎ কফি হাউসে বসে অলোকের সেই জেরাটা মনে পড়ল। হঠাৎ সব শুনে সে বলে উঠেছিল, তাহলে তো তোমার বিয়ে খুব জাঁকজমকভাবেই হওয়া উচিত। তার মানে কি লোভের জন্যই তাকে বিয়ে করেছিল? হঠাৎ সুনন্দ স্যারের কথাও মনে পড়ল। শেষ মুহূর্তে তার হাতেই নিজের ফোন নাম্বারটা দিয়ে বলেছিল, কোনো দরকার হলে বলো, কোনো অসুবিধায় পড়লেও জানাতে দ্বিধা করো না। কি যে তার হয়েছিল, কারোর কথাই না শুনে একটা উল্টোপাল্টা বিয়ে করে বসলো। এখন ছবিটা তার কাছে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। হঠাৎ রাত্রিরে অলোক তাকে বলল, বুঝলে, থিসিসটা জমা দিয়ে ভাবছি একবার দেশের বাইরে যাব। মৌ খুব নিরাসক্ত গলায় উত্তর দিয়েছিল, তা যাও। হ্যাঁ, তুমি তো বলেই খালাস, টাকাটা আসবে কোথা থেকে? তা আমি কি করে জানবো? কেন, তোমার কাকুমণিকে বললো না আমাকে কিছু টাকা ধার দিতে? কাকুমণিকে আমি আর কিছু বলতে পারবো না। এত নগদের জন্য কাকু এমনিতেই আমার ওপর খুব রেগে আছে। তার উপর আবার টাকা চাইবার মতন মুখ আমার নেই। তার টাকা চেয়ে কি খুব অন্যায় করেছি নাকি? সেটা নিজেকেই জিজ্ঞেস করো। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, সেখানে এত টাকা নগদ, বাড়ির সবাই খুব অসন্তুষ্টই হয়েছিল। এরপর জামাই ষষ্ঠীর তত্ত্ব এলো। মৌয়ের এক ভাই এসে দিয়ে গেল। জামাইয়ের জন্য 2 সেট জামা কাপড় আর মৌয়ের জন্য 2টো ভালো শাড়ি সায়া ব্লাউজ, তার সাথে এক ঝুড়ি নানা রকম ফল আর 2 চ্যাঙারি মিষ্টি। তাই নিয়েও মৌকে অনেক কথা শুনতে হলো। এ কি রকম তত্ত্ব দেওয়া! এক ভাই এসে ঠক করে নামিয়ে দিয়ে গেল। মৌয়ের ভাসুরকে শাশুড়ি বলছিল, মৌয়ের ভাসুর মানুষটি ভালো, তিনি বিয়ে করেননি। সব দেখে শুনে তিনি বললেন, কেন, খুব ভালোই তো দিয়েছে। আম, জাম, কাঁঠাল, তরমুজ, খরমুজ, লিচু, জামরুল, কিছু দিতে তো আর বাকি রাখেনি। আর কত চাও তোমরা? তার উপর এত ভালো ভালো মিষ্টি, গাঙ্গুরামের দই। তা তোমরা কি ছেলেটিকে কিছু খাইয়েছিলে? মৌয়ের পিসি শাশুড়ি বলেছিল, কে খাওয়াবে তোর মা? 1 কাপ চা আর প্লেটের পাশেই 2টো বিস্কুট, আর ওই রকমই একটা সাধারণ প্লেটে 2টো 3 দিন আগেকার মিষ্টি। ভাসুর এসে বললেন, মা, আত্মসমালোচনা বলে একটা কথা আছে জানো তো? আগে নিজেকে নিজে আয়না দিয়ে দেখো, তারপর অন্যের সমালোচনা করো। যেমন করছো তোমরা একটা ভালো মানুষ মেয়ের সাথে, তা যে ও কি করে সহ্য করছে তাই ভাবছি। মৌয়ের দেওরও বলল, বাড়িতে আমরা এতগুলো মানুষ রোজগার করি, তাও একটা রান্নার লোক রাখা হয় না কেন? সব রান্না একজনের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটা কি হচ্ছে কি? এর মধ্যে মৌয়ের এক বান্ধবী স্মিতা তার সাথে দেখা করতে তার শ্বশুরবাড়ি আসে। স্মিতা খুব স্মার্ট আর স্পষ্ট কথাই বলে। স্মিতাকে অলোক সাদরে নিয়ে এসে নিজের ঘরে বসায়। মৌয়ের বিয়ের নতুন ফার্নিচার দিয়ে সাজানো ঘরটা একটু ব্যতিক্রম, তবুও চটা ওঠা ড্যাম্পে ভরা দেওয়াল তার চোখ এড়ায়নি। মৌয়ের শাশুড়ি যখন বললেন, বাড়ির শ্রেষ্ঠ ঘরটাই তোমার বন্ধুর, কেমন সাজানো হয়েছে বলো? স্মিতা একটু দেরি না করে চটপট উত্তর দিল, এই আসবাব কেনবার সময় সে মৌয়ের সাথেই ছিল। তবে মাসিমা, ছেলের বিয়ের আগে ড্যাম্প চটা ওঠা দেওয়ালটা একটু রং করলে তবুও একরকম হতো। মাসিমা তো থতমত খেয়ে গেলেন। তারপর সামলে নিয়ে বললেন, সব করতেই টাকা লাগে। অলোকের বাবা রিটায়ার করেছেন, অত খরচ করা কি ওর পক্ষে সম্ভব? একটুও থেমে না গিয়ে স্মিতা উত্তর দিল, মেসোমশাই তো প্রচুর নগদ দিয়েছেন, তাই দিয়ে সব রং করালেও আরও প্রচুর টাকা আপনাদের জমা থাকতো। মৌটা জানেন মাসিমা চিরকালই বোকা, নিজেরটা আদায় করে নিতে হয়,
কেউ হাতে তুলে দেয় না, এ কথা যেও কবে বুঝবে জানি না। শাশুড়ির মুখ তো ক্রমশ গনগনে আঁচ হচ্ছে। বউ সেটা বুঝতে পারে, ছুটে এসে প্রলেপ দেবার চেষ্টা করে। অলোক মিষ্টি নিয়ে এসে প্লেটে সাজিয়ে দেয়। তারপরে স্মিতা বলে, কি রে, কবে থেকে তোর থিসিস শুরু করবি? শুনেছিলাম যে তোরা দুজন একসাথেই করবি। মৌ আমতা আমতা করে বলল, দুজনে একসাথে হলে অনেক অসুবিধে রে। ও আগে করবে, আমি ওকে সাহায্য করব। এবার অলোক পরিবেশটা হালকা করার জন্য বলল, তাছাড়া তোমার বন্ধু তো মা হতে চলেছে, এই সময় কি করে করবে? আমি তাই শুরু করে দিয়েছি, আমারটা হয়ে গেলেই ও করবে। আপনাকে তো প্রচুর সাহায্য করছে, যাবতীয় তথ্য জোগাড় করে নোট সেট করছে। এরপর এত বাড়ির কাজের ভার, দেখবেন যেন অসুস্থ না হয়ে পড়ে। আরে এমনি এমনি করবে নাকি? আমি তো বলেছি যে ওর নাম থাকবে। হ্যাঁ, তা যাতে থাকে সেটা দেখবেন। অলোক মাথা নিচু করল। এরপর অলোক আর ওর মায়ের যাবতীয় রাগ গিয়ে পড়ল বেচারা মৌয়ের ওপর। মৌ ভাবে তার স্বপ্নের সিঁড়ি, যা তার বাবা কাকা তার জন্য ভেবে রেখেছিলেন, তার জন্য এতদিন ধরে, তার সব ভেঙে পড়ল। তার দু চোখের স্বপ্নের কাজল তো অলোকও পরিয়ে দিয়ে বলেছিল, আমরা দুজন বিদেশে গিয়ে রিসার্চ করব। এখন তো দেখছে তার কাছে বিদেশে যাবার মতো নিজেরাই কোনো পয়সা নেই। মৌয়ের তো দূরের কথা। মৌয়ের মা হতে যাবার খবর পেয়ে মৌয়ের কাকিমা ফোন করে বলেছিলেন, তোরা না বিদেশে গিয়ে রিসার্চ করবি শুনেছিলাম, তা সাত তাড়াতাড়ি মা হওয়ার খবর দিলি কেন? দিন কি পালিয়ে যাচ্ছিল? আগে তো নিজের এত ভালো কেরিয়ারটা ঠিকঠাক গুছিয়ে নিবি। তোর মতো স্টুডেন্ট কজন হয় বল দেখি? নিজের ভাগ্য নিজেই দুঃখ ডেকে আনলি। আমাদের আর কিছু বলার নেই। এখনো যদি ভালো চাস তো বেরিয়ে আয় ডিভোর্স দিয়ে। ওই স্বার্থপর বাড়িতে তুই মরে যাবি। এখনো সময় আছে, নিজের জীবনটা এভাবে ধ্বংসের দিকে ঠেলে দিস না। মোহের কাজল কি এত কিছুর পরও মুছেনি? আর কবে মুছবে? তুই কি সত্যি এখনো বিশ্বাস করিস যে তোর বর তোর প্রেমে পাগল? সে একটি অতি লোভী স্বার্থপর ছেলে, এটা মাথায় ভালো করে ঢোকা। তখনও সব বুঝেও কাকিমাকে বলেছিল, আমাকে আরেকটু সময় দাও কাকিমা। কাকিমা বলেছিল, তুই শুধু নিজের নয়, আমাদের সবার আশা ভরসার স্বপ্ন সব ভেঙে দিলি। তোর কাকার কত স্বপ্ন ছিল তোকে নিয়ে। তোর বাবা মায়ের মুখের দিকে তাকানো যায় না, আর তুই এখনো বলছিস আমাকে সময় দাও। ঠিক আছে, আমি আর কে? যতই ভালোবাসি আর মানুষ করি, নিজের বাবা মায়ের দুঃখই যখন বুঝলি না, তখন আমরা তো অনেক দূরের। কান্নায় ভেঙে পড়ে মৌ বলে, আমি জানি কাকিমা, আমি খুব ভুল করেছি, কিন্তু এভাবে বলো না। তোমরাই আমার সব। বাবা মা তো রাগে কথাই বলে না, শুধু তুমি মাঝে মাঝে ফোন করো, এটুকু বন্ধ করো না। আসলে আমি না বুঝেই একটা জালে জড়িয়ে পড়েছি, তাই তোমার কাছে একটু সময় চাইলাম। এরপর কাকিমা ফোনটা রেখে দেন। রাতের বেলা অলোককে মৌ বলে, আজ কাকিমা ফোন করেছিলেন। কি বলছিল? বড়দের সম্বন্ধে কথা বলতে গেলে কি বলছিলেন বলতে হয়। এই আমি তোমার স্যার ছিলাম আর তুমি আমার ছাত্রী ছিলে, তা কি ভুলে গেছো? একদম বেশি জ্ঞান দেবে না। মৌ চুপ করে গেল। অলোক আবার জিজ্ঞেস করলো, কি বলছিল বলবে তো? বলছিলেন আমরা কবে বিদেশে যাচ্ছি। বিয়ের আগে তো তোর বরের মুখে তাই শুনেছিলাম। বিয়ের পর নাকি তোরা একসাথে দুজনে গিয়ে রিসার্চ করবি। এখন সব পাল্টে যাচ্ছে কেন? অলোক নির্বিবাদে বলল, পাল্টে যাবে না তো কি হবে? তাদের মেয়ে যদি সাত তাড়াতাড়ি মা হওয়ার ব্যবস্থা করে, তা আমি কি করব? তাছাড়া টাকা পয়সার কথা কিছু বলেছে? কিসের টাকা পয়সা? আরে একেবারে নিরেট বোকা। বাইরে কি তোমার মুখ দেখে যাওয়া যাবে? তার জন্য তো পয়সা লাগে। শোনো, তোমার প্রথম কথার উত্তরে বলি, মা আমি ইচ্ছে করে হইনি, তুমি জোর করে আমার মা হবার ব্যবস্থা করে দিয়েছ। আর দ্বিতীয়ত টাকা পয়সা তখনই দেবে যখন আমি পড়তে যাব, তোমার জন্য নয়। সত্যি আমি খুব মূর্খ, তা নইলে তোমাকে বিশ্বাস করি? সবার বারণ সত্ত্বেও তোমাকে বিয়ে করে এরকম একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলি। এটা তুমি ঠিকই বলেছ, আমার মতন মূর্খ আর সত্যি নেই। ঠাস করে এক চড় পড়ল মৌয়ের কালে।
তার ফর্সা গালটা টকটকে লাল হয়ে গেল। মৌ তখন বলল, এটাই আমার পাওনা ছিল, ভালোই হলো। এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া ছাত্রী মৌ দাশগুপ্ত এখন বরের হাতে মার খাচ্ছে। অলোক বলল, আমি তোমাকে মারতে চাইনি, তুমি এত বড় বড় কথা বলছিলে যে রাগের মাথায় হাতটা উঠে গেছে। মৌ বিছানা ছেড়ে বেরিয়ে আসছিল। অলোক তাড়াতাড়ি ওর হাতটা ধরে টেনে এনে বিছানায় শুয়ে দিয়ে বলল, কোথায় যাচ্ছ? সরি, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি। ব্যাস এইটুকুতেই বোকা মেয়েটা আবার বোকামি করে স্বামীর মিথ্যে আদরে ভুলে স্বামীর কাছে আত্মসমর্পণ করল। এইভাবেই মৌয়ের সংসার তরণী তরতর করে বয়ে চলছিল। খড়ের চাল দেওয়া মাটির রান্নাঘরে দুটো গনগনে উনুনের সামনে বসে ঘামতে ঘামতে রান্না করছে এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া ছাত্রী মৌ। এইদিকে বিরাট কড়াইয়ে ডাল ফুটছে, অন্যটায় এক কড়া উঁচু মাছ ভাজা হচ্ছে। তারই ফাঁকে বটি পেতে মৌ দ্রুত হাতে আলু পেঁয়াজ কুচি কুচি করে কেটে চলেছে, কুচো মাছের চচ্চড়ি হবে বলে। হঠাৎ শাশুড়ির গলা পাওয়া গেল, ও বৌমা, আর কত দেরি হবে তোমার? ছেলেরা কি না খেয়ে আপিস যাবে নাকি? মৌ জবাব দিল, এই যে হয়ে গেল মা, আর একটুখানি বাকি। নাও নাও, তাড়াতাড়ি হাত চালাও, অফিসের টাইম কি তোমার জন্য বসে থাকবে নাকি? এরপর মৌয়ের দুই দেওর আর অলোক খেতে বসলো। এত কিছুর মধ্যেও মৌ আশা করেছিল স্বামী তার ঘরমাক্ত মুখটা একটু তাকিয়ে দেখবে। যাক, সে আসার কথা। যে যার খেয়েই উঠে পড়ল। ছোট দেও শুধু বলল, এতজনের আশ, নিরামিষ রান্না বৌদি একা পারে নাকি? একটা রান্নার লোক রাখার ব্যবস্থা করতে হবে। ছোট ছেলের কথা মায় মোটেই খুশি হলেন না। তিনি আরও চেঁচিয়ে বললেন, তুমি কি আশ নিরামিষ সব এক করে ফেললে? না মা, আমি তো নিরামিষ রান্না আগেই করেছি। নিরামিষ কি করেছো শুনি? উচ্ছে চচ্চড়ি, লাউ বড়ি ঘন্ট, ডাল। ব্যাস, ওই দিয়ে শুধু বিধবা মানুষগুলো খেতে পারে? এমন সময় পিসি শাশুড়ির গলা শোনা গেল। মৌ নিঃশ্বাস ফেলে বাঁচল। বাড়ির মধ্যে ওই একজনই তাকে ভালোবাসতেন। তিনি এসে শাশুড়িকে বললেন, তুমি কেমন মা গো? ওই এক ফোঁটা মেয়ে সকাল থেকে রেঁধে চলেছে, এক কাপ চা খায়নি, তার খবর রাখো। নাও মৌ বউ, বড়ও তো বাবা আগুনের কুণ্ড থেকে, মুখে হাতে জল দিয়ে একটু ঘরে যাও, বাকি যেটুকু আছে আমি সামলে নেব ক্ষণ। মৌ সত্যি চোখে জল দিয়ে শুয়ে পড়ল। সে যেন আর পারছে না, একটু যেন ঘুমিয়ে পড়েছিল। ঘুমের দেশ থেকে কখন যে উড়ে গিয়েছিল স্বপ্নের দেশে কে জানে। মনে হচ্ছিল মা আদর করে ডাকছে। বাবা এক কাপ চা নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে বলছেন, কি মা, এবার ওঠো, থিসিস লিখতে আরম্ভ করতে হবে তো। ধরফর করে উঠে বসলো। উঠে দেখে পিসিমা গরম রুটি তরকারি আর ডিম সিদ্ধ নিয়ে বসে আছেন। নে মা, ওঠ এবার, সকাল থেকে কিছুই খাসনি, নে খেয়ে নে, পেটের টাকে বাঁচাতে হবে তো। ময়ের মনটা এক অসীম স্নেহরসে পরিপূর্ণ হয়ে গেল। সে দু হাতে পিসিমাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলল। জীবনটা বয়ে চলে জীবনের মতন। ময়ের জীবন বয়ে চলছে ধারাবাহিকভাবে। তবে আজকাল পিসিমা ময়ের অনেক দেখাশোনা করেন। অলোককে খুব বকাঝকাও করেছেন। সেদিন সন্ধ্যায় অলোক ফেরার পর ওকে ঘরে ডেকে নিয়ে বলেছিলেন, হ্যাঁ রে, তুই না ভালোবেসে বিয়ে করেছিলি? এই তোর ভালোবাসা? সকাল থেকে পেটে কিছু না দিয়ে গুষ্টির রান্না করে। তোর মায়ের তো কোনো চিন্তাই নেই, কিন্তু সন্তান তো তোরও, তোর কি কোনো দায়িত্ব নেই? অলোক বলেছিল, চিন্তা করো না তুমি, আমি খেয়াল রাখবো। রাখলেই ভালো। তারপর থেকে অলোক খেয়াল রাখতো মোটামুটি। মাঝে মাঝে ওকে বলতো, তুমি সময় মতন আমার থিসিসের নোটগুলো একটু করে লিখে রেখো। দুজনের একই সাবজেক্ট। মৌ পড়াশোনাটা খুবই ভালোবেসেই করে, তাই সব মন প্রাণ দিয়ে তৈরি হলো অলোককে সাহায্য করতে। অলোক ওকে বলতো, তোমার সন্তান তোমার মতোই ব্রিলিয়ান্ট হবে। বরের প্রশংসায় মৌয়ের মুখ হাসিতে ভরে যেত। মাঝে মাঝে বরকে বলতো, আমার নামটা থাকবে তো? তুমি কিন্তু বলেছিলে। আমি তো এখনো বলছি, তারপর তুমি আরম্ভ করবে। মৌ খুশিতে আরো মন দিয়ে কাজ করত। আস্তে আস্তে মৌয়ের মা হবার সময় এগিয়ে এলো। মৌয়ের বাবা মাও এলেন মৌকে নিয়ে যেতে। অলোকও পৌঁছে দেবার জন্য সঙ্গে গেল।
যথাসময়ে মৌয়ের কন্যা সন্তান মিমির জন্ম হলো। মিমির জন্মের সময় থেকে মৌ বেশ অসুস্থ হয়ে পড়ল। তাই মৌয়ের বাবা তাকে আর বন্দিপুরে যেতে দিলেন না। জামাইয়ের ওপর তার মোটেই সুনজর ছিল না। সে বিয়ের সময় থেকেই বিগড়ে গিয়েছিলেন। তিনি মৌয়ের জন্যই যাদবপুরের ফ্ল্যাটটা কিনেছিলেন, যেখানে এখন তারা থাকেন। তিনি জামাইকে সরাসরি জানিয়ে দিলেন, আমার মেয়ে আর ওখানে ফিরে যাবে না, এবার থেকেই ফ্ল্যাটেই থাকবে। অলোক প্রশ্ন করেছিল, ফ্ল্যাটটা কার নামে রেজিস্ট্রি হয়েছে? অসীমবাবু জানিয়েছিলেন, মৌ আমার একমাত্র সন্তান, ওর নামেই হয়েছে। তাহলে আমি এখানে কি করে থাকব? সে তুমি জানো তুমি কি করে থাকবে, তবে আমি যা দেবার আমার মেয়েকেই দেব। মৌ যে বিরাট ভুল করে ফেলেছে তার প্রায়শ্চিত্ত হয়তো ওকে সারা জীবন করতে হবে। যদিও মন শক্ত করে ডিভোর্স নিয়ে বেরিয়ে আসতে পারে, ও বেঁচে যাবে। ওর কিছু হলে আমার সব যাবে। তুমি তো আবার বিয়ের পথে এগিয়ে যাবে। এখনই তো আরেকজনের সঙ্গে তোমাকে প্রায় দেখা যায়। মৌয়ের বাবা আরও রেগে গিয়ে বললেন, মা, জীবনটা অত সরল নয়। তোমার বিশ্বাস আর ভালোবাসার দাম যে তোমার স্বামী দেবে, এ কথা আবার ভেবে নিয়ে যেন ভুল করে বসো না। মৌ খুব দৃঢ় স্বরে বলেছিল, না বাপি, আমি আর ভুল করব না। কিন্তু মৌয়ের বাবা আর রিস্ক নেননি। ফ্ল্যাট রেজিস্ট্রেশনের সময় মৌয়ের সাথে নিজের নামটাও যোগ করে দিয়েছিলেন, যাতে মৌয়ের মতো নরম মেয়েকে ভুলিয়ে ভালিয়ে অলোক নিজের নামটাও জুড়ে না দেয়। সেই ভয়ে নিজের নাম যোগ করেন, আবার কাকাকে নমিনি করে দেন, যাতে কোনোভাবেই অলোক ঢুকতে না পারে। অলোক যখন দেখল শ্বশুরমশাই এবার আটঘাট বেঁধেই নেমেছে, তখন ব্যর্থ মেজাজ দেখিয়ে বলল, আমি কি তাহলে বউয়ের বাড়িতে থাকব? অসীমবাবু শক্ত হয়ে জানিয়েছিলেন, সে তোমার সমস্যা, তুমি ঠিক কোথায় থাকবে, তুমি কি করবে। শ্বশুরের এই কড়া আচরণে অলোক আর কোনো তর্ক করেনি। তারপর থেকে তারা ফ্ল্যাটেই থাকতে আরম্ভ করে। এই সময় প্রায় 5 বছর ধরে মেয়ে সংসার সামলেও স্বামীর সাহায্যে দিনরাত এক করে ফেলে অলোককে সাহায্য করেছিল। তার একটাই আশা, এরপর সে রিসার্চ আরম্ভ করবে, আর অলোকের থিসিসেও তার নাম থাকবে। অলোকও তাকে ভুলিয়ে ভালিয়ে নিজের কাজটা হাসিল করে নিত। মৌয়ের কাকাও সেন্ট জেভিয়ার্সের সায়েন্সের প্রফেসর ছিলেন। মাঝে মাঝেই বই পাড়ায় যেতেন। মিতা সেন নামে একজন কলেজ লেকচারার সাথে অলোককে প্রায় বিভিন্ন রেস্তোরাঁয় আড্ডা দিতে দেখা যায়। কাকা সেটা দেখে এসে মৌকে বললেন, তুই যেন আর ভুল করিস না। আমার মনে হয় না যে অলোক তোর নাম দেবে। ও কিন্তু আর একজনের সাথে খুব ঘনিষ্ঠভাবেই মেলামেশা করছে। আমি নিজের চোখে দেখেছি। এবার চোখের ওপর থেকে বেঁধে রাখা কালো কাপড়টা খুলে ফেল। বাস্তবের কঠিন মাটিতে দাঁড়িয়ে নিজের অবস্থানটা বুঝতে চেষ্টা কর। আমি তোর কাছে হাতজোড় করছি, তুই আমাদের সবার খুব আদরের মেয়ে। মিথ্যা ভালোবাসার অভিনয় আর ভুলে যাস না। থিসিস জমা দেবার প্রায় মুখে মুখে মৌয়ের দ্বিতীয় পুত্র সন্তান তাতুর জন্ম হয়। দ্বিতীয় সন্তানের জন্য মৌ প্রস্তুত ছিল না, চায়নি, কিন্তু অলোকের জেদের জন্যই হয়। মৌ তখন বুঝতে পারে সে যাতে থিসিস লিখতে না পারে, তার জন্য আগে ভাগে তাকে অন্তঃসত্ত্বা হতে হলো। মৌ হতাশায় ভেঙে পড়ে বলে, সত্যি আমি খুব বোকা, ভীষণ বোকা। অলোক ছেলে হয়েছে বলে খুব আনন্দ করে নিজের বাড়ির লোকজনদের খাওয়ায়। মৌকে কোনো রকম যত্ন না করার ফলে অতিরিক্ত পরিশ্রমে তার শরীর একদম ভেঙে পড়ল। মৌয়ের শরীরের এই ভাঙনের অবস্থা অসীমবাবুও লক্ষ্য করেন। অসীমবাবু তাকে বিশ্রাম নিতে বলেন। যথাসম্ভব যত্ন বাবা, মা, কাকুমণি সবাই মিলে করতে লাগলো। এদিকে শশীকলার মতন মৌয়ের শিশুপুত্রটি আস্তে আস্তে বড় হয়ে উঠতে লাগলো। অলোক দেখত মৌ আবার বইপত্র নিয়ে কাজ আরম্ভ করেছে। সে দেখেও দেখত না। মৌ এই অবহেলা বুঝেও চুপ করে থাকত। ঠিক এই সময় তার বন্ধু স্মিতা আসে তার বাড়িতে। সে এসে বলে, অলোক আবার একটা মেয়ের সাথে খুব ঘনিষ্ঠভাবে মেলামেশা করছে, তুই কিন্তু আর ওকে ধারে কাছে আসতে দিস না। সত্যি কারোর কথা না শুনে কি যে একটা বিয়ে করে ফেললি না। মৌকে জড়িয়ে কেঁদে ফেলে বলে, সবই আমার কপালের দোষ। না, সব কপালের দোষ নয়। কপাল যদি কেউ ইচ্ছে করে খারাপ করে, কে কি করতে পারে। তো সুনন্দ স্যারকে মনে আছে? হ্যাঁ, মনে আছে। উনি ছিলেন প্রকৃত ভদ্রলোক, আর তোকে খুব ভালোবাসেন এখনো।
তুই কি করে জানলি? আরে আমার সাথে কথা হয়েছে তো। কি কথা হলো? তোর কথা জিজ্ঞেস করছিলেন যে তুই কেমন আছিস। আমি সত্যি কথাই বলেছি যে তুই একটুও ভালো নেই। উনি চমকে উঠে বললেন, কেন? আমি তখন আগাগোড়ার সব সত্যি কথা বলে দিলাম। উনি দাঁতে দাঁত ঘষে শুধু বললেন, স্কাউন্ড্রেল। তারপর আরও বললেন, মৌকে বলো ওর জন্য আমার দরজা সবসময় খোলা আছে। খুব ভালো হয় যদি ওই মিথ্যে বিয়েটা থেকে বেরিয়ে আসতে পারে। মৌ এবার চোখ মুছে শক্ত হয়ে হঠাৎ উঠে বসে বলল, ভালোর দিকে সবাই থাকে। আমি তো কোনো অন্যায় করিনি। শুধু একটা ভুল ভালোবাসা আমার জীবনটা তছনছ করে দিল। কিন্তু আমি আর কাঁদবো না, দেখিস। অনেক কেঁদেছি, এবার শক্ত হতেই হবে। আমি বেরিয়ে আসবো এই ভুল সম্পর্কটা থেকে, তুই দেখিস। বাহ, এই তো চাই। এবার রুখে দাঁড়া। কেন মেয়েরা এসব বদমাশ লোকগুলোর হাতে চিরকাল মার খাবে বলতো? রুখে দাঁড়া। মৌয়ের কানে স্মিতার কথাটা খালি বাজছে। কি পেলি তুই? সত্যি তো কি পেল সে? বিয়ের পর প্রথম জীবনে বন্দিপুরের সেই ভাঙাচোরা বাড়ির উঠোন গনগনে উনুনের আঁচের সামনে বসে গুষ্টি রান্না করা, না খেয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় অমানবিক পরিশ্রম। তারই মধ্যে মনুষ্যত্ব ছিল অলোকের পিসিমাদের। তারা এগিয়ে এসে মৌয়ের কাছে সাহায্য করতেন বা তার জন্য খাবার নিয়ে আসতেন। কিন্তু তাদেরও তো বয়স হয়েছে, তার উপর আশ্রিতা। অবশ্য বাড়িটা ছিল মৌয়ের দাদা শ্বশুরের, তাই বিয়ের 1 বছরের মধ্যে বিধবা হয়ে যাওয়া মেয়েকে বাড়ির ভাগ দিয়েছিলেন। দোতলায় ঘর তুলেছিলেন পরপর 4টে, যেখানে থাকতো একে একে বিধবা হয়ে আসা তার 4 মেয়ে। 4 জনেই ছিলেন নিঃসন্তান। শুধু তাই নয়, প্রত্যেকের নামে পরিমাণ মতন টাকা রেখে গিয়েছিলেন। তাছাড়া পিসিমারা সে যুগের ম্যাট্রিক পাস, কেউ আইএ পাস। ছোট পিসিমা তো বিয়ে অবধিও পড়েছিলেন। তখনকার দিনের বিয়ে পাস সরকারি স্কুলে চাকরি করতেন। বাকি 3 জনও প্রাইমারি স্কুল বা ছোটদের স্কুলে পড়াতেন। প্রত্যেকে অসাধারণ সেলাই আসন বোনা, শাড়ির পাড় থেকে সুতো বের করে তাই দিয়ে কুশাসন বোনা, কুরুশের কাজ সবেতেই পারদর্শী ছিলেন। সেজ পিসিমাও তো একটা ভালো স্কুলের ওয়ার্ক এডুকেশনের টিচার ছিলেন। মোটমাট প্রত্যেকে রোজগার করে নিজেদের খরচ চালিয়ে গেছেন। ওপরে রান্নাঘরে তাদের 4 জনের রান্না তারা নিজেরাই করে নিতেন। উল্টে মৌয়ের কষ্ট দেখে মৌয়ের জন্য এটা ওটা করে দিয়ে যেতেন। সেখানে মৌয়ের শাশুড়ি ছিল একেবারে নিরক্ষর। এই জন্য হয়তো শিক্ষিত শ্বশুরের সাথে তার বনিবনা হতো না। সে বিয়ে হওয়ার পর থেকেই দেখেছে শ্বশুর নিচের ঘরে থাকেন আর শাশুড়ি কোণের দিকে একটা ঘরে শুতেন। আরও 2 জন দেওর আর ভাসুর বেশ ভালোই ছিল। তারা বোধহয় বাবা পিসিদের মতনই হয়েছিল। বড় ভাসুর তাই বলেই ফেলেছিল মায়ের সাথে কেউ থাকতে পারবে না, মৌয়ের মতন অবস্থা হবে, তাই আগে নিজের ফ্ল্যাট করি, একেবারে বিয়ের পরে সেখানে গিয়ে উঠব। দেওরাও তাই বলেছে। একদিন শ্বশুর বলেছিল, কেউ তোমাকে দেখবে না, কেউ না। তুমি যা অত্যাচার করছো পরের বাড়ির মেয়েটার ওপর, আমার দিদিরা তো সব নিজেরাই রেঁধে খায়। কেন তুমি ওকে দিয়ে নিরামিষ রান্না আলাদা করে করাচ্ছ? 7 জন্মে তো দেখিনি দিদিদের জন্য কিছু রেঁধে দিতে। এখন হঠাৎ এত দয়া উঠলো কেন? মেয়েটাকে খাটাবে বলে, তাই না? ওর যা শিক্ষা দীক্ষা, তার সত্ত্বেও যে তোমার মতন গোমুখর কথা শুনে চলে, এই তোমার অনেক ভাগ্য। এ কথা জেনে রেখো। অশিক্ষিত মেয়ে মানুষ সমস্ত জীবনটা আমার শেষ করে দিল। একেবারে নিজের মেজ ছেলেটাকে নিজের মতন স্বার্থপর বদমাইশ তৈরি করেছে একেবারে। ওই একটি মানুষ আর মৌয়ের নিজের স্বামী, তার কাছে থেকে যত রকম সুবিধা নেওয়া যায় তা চুটিয়ে নিয়েছে। এখন মৌ ভাবছে, বর বলল তোমার সন্তান তোমার মতন ব্রিলিয়ান্ট হবে, তাতেই সে সব ভুলে গিয়ে উঠে পড়ে লেগে গেল বরের থিসিস লিখতে। সত্যি সে কি বোকা, তাই না? বাস্তব বুদ্ধি তার একেবারেই ছিল না। থাকলে সেদিনই তার বিয়ে ভেঙে দেওয়া উচিত ছিল, যেদিনে বাড়ি থেকে 14,000 টাকার নগদের প্রস্তাব গিয়েছিল। তা না করে সে কি করলো? কেঁদে কেটে সবার বিরুদ্ধে গিয়ে বিয়েটা করে নিজেকে পুড়ে ফেললো অন্ধকার কুঠুরিতে। যাক বাবা, এখন সে অন্তত নিজের নামের বাড়িতে থাকে, তার বাবার দেওয়া ফ্ল্যাটে। কি করে এখান থেকে অলোকে বিদায় করবে তাই ভাবছে। ছেলে মেয়েদেরও আদর করে না, কি আশ্চর্য লোক। তাই মৌয়ের কাছে ছেলে মেয়ে থাকবে শুনে যেন নিশ্চিত।
যার সাথে পারে থাকুক, ঘর করুক, মৌয়ের আর কিছু এসে যায় না। ইদানিং মৌয়ের সকাল সকাল আসতে শুরু করেছে। ফ্ল্যাক্সে শুধু চা আর বিস্কুটের কৌটো বসানো থাকে। ইচ্ছে করেই অলোকের জন্য কিছু করে না। বাচ্চারা যেদিন যা খেতে চায় তাই বানিয়ে দেয়। মিমি তো বেলায় এসে ভাত খায় বলে বিকেলে শুধু দুধ আর কর্নফ্লেক্স খায়। দাদু তো একদমই ছোট, ভাত খাওয়ার 3 ঘন্টা পর ঘুমোতে ঘুমোতেই 1 বোতল দুধ খেয়ে নেয়। বিকেলে হয়তো একটা বিস্কুট খায়, 8টার মধ্যে রাতের খাবার খায়, একটা রুটি। আর বেশিরভাগ বাচ্চারা রাতে রুটি আর চিকেন স্টু দিয়ে খেয়ে নেয়। অলোকের জন্য ডাল, মাছ, তরকারি সব করিয়ে রাখে রান্নার মাসিকে দিয়ে। পরের দিন স্মিতা আবার এলো এবং এসেই বলল, মৌ এবার একটু রুখে দাঁড়াতো, রুখে দাঁড়া। এরই মধ্যে মৌদের কলেজ সার্ভিস পরীক্ষা হয়ে গেছে, যদিও ফল বেরোয়নি এখনো, তবে মৌ আশা করছে চাকরি একটা সে পেয়ে যাবেই। মৌ এবার একটু রুখে দাঁড়াতো। স্মিতার এই কথাটা তার কানে ঘন্টার মতন বেজে চলেছে। এতদিন পর মৌয়ের মনে হচ্ছে সত্যি এবার ঘুরে দাঁড়াবার সময় হয়েছে। সে চোখ মেলে ঘরের চারদিকটা দেখছে। চারিদিকে তাদের সাজানো দাম্পত্যের স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে। নিজের হাতে সাজানো এই সংসার সবই মিথ্যের ওপর দাঁড়িয়েছিল। সত্যি সে বড়ই বোকা। মৌয়ের কান মাথা কেমন যেন গরম হয়ে আসছিল। সে যে এভাবে হেরে বসে আছে বুঝতেই পারেনি। সবটাই একটা বিরাট ফাঁকি ছিল। অনেকদিন আগে বিয়ের সময়ের ছবিটা ভেসে উঠল। বিয়ের 2 দিন আগে অলোকের তাদের বাড়িতে নিজের বাবার 15 চিঠি নিয়ে আসা, তাকে মিথ্যে আশা দেওয়া যে দুজনে একসাথে থিসিস লিখব, একসাথে বিদেশে যাব। তারপর বিয়ে হতে না হতেই মিমির আসার খবর। বিয়ের পর চরম অবহেলা, সবই যেন ইচ্ছে করে মৌকে আটকে দেবার জন্য, যাতে সে আর এগিয়ে যেতে না পারে। তারপর শেষটা হচ্ছে মৌকে দিয়ে নিজের থিসিস লিখিয়ে নেওয়া। আজ যেন সব মৌয়ের কাছে জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। কি সাংঘাতিক চতুরতার সাথে অলোক সব কাজ করেছে, অথচ সে এক মিথ্যে ভালোবাসার মোহে আচ্ছন্ন ছিল, কিছুই বুঝতে পারেনি। আজ তার চোখের ওপর থেকে কালো পর্দাটাও সরে যাচ্ছে। সে বাথরুমে গিয়ে ঘাড়ে মাথায় বেশ করে জল দিয়ে এলো। ছেলে মেয়েদের দিকে তাকালো, নিষ্পাপ দুটো শিশু। অলোক কি এদের ভালোবাসে? মৌয়ের মনে হয় অলোক নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারে না, কিছুতেই পারে না। পরদিন সকালে মৌয়ের ঘুম ভাঙলো মেয়ের ডাকে। মেয়ে বলছে, মা উঠবে না? মৌ উঠে বসলো। ছোট ছোট ছেলে মেয়ে, তাদের জন্য তো রান্নাঘরে যেতেই হবে। উঠে দেখলো অলোক বেরিয়ে গেছে। মনে মনে নিশ্চিন্ত হলো, যাক, তার আর মুখ দেখতে হবে না। মুখ টুক ধুয়ে এসে রান্নাঘরে গিয়ে বাচ্চাদের জন্য খাবার করতে ঢুকলো। সেই সময় ফোনটা বেজে উঠল। ফোন তুলতেই কাকুমণির গলা ভেসে এলো, মৌ। হ্যাঁ কাকিমণি, শোন, একটা কথা আছে। বলো কাকিমণি। অলোকের থিসিস আজ ইউনিভার্সিটিতে খুব প্রশংসা পেয়েছে রে। কিন্তু কিন্তু কি কাকুমণি? তোর নাম কোথাও নেই রে। খুব নিষ্প্রিয় গলায় বলল, ও, এবার রাখি কাকুমণি, তোমায় পরে ফোন করছি। ফোনটা রাখার পরই দরজায় বেল বেজে উঠল। দরজা খুলে দেখলো স্মিতা দাঁড়িয়ে আছে। স্মিতা এসে মৌকে জড়িয়ে ধরে নিজেই কেঁদে ফেলে বলল, তুই বড্ড ভালো মানুষ রে, বড্ড বোকা। মৌ কিন্তু খুব ঠান্ডা মাথায় বলল, দূর পাগলি, কাঁদছিস কেন? এই বোকা বন্ধুটার জন্য কেউ কাঁদে নাকি? সর, আমি সব জানি। তুই জানিস? হ্যাঁ জানি। এই বোকা ভালো মানুষ বন্ধুটা কেমন বদলে যাচ্ছে তা এবার দেখিস। মানুষ কি চিরকাল বোকা থাকে রে? শুধু তোরা আমার পাশে থাকিস। আমার গোটা পরিবার আমার পাশে আছে, সাথে আছে। এবার আমিও দেখিয়ে দেব আমি কি করতে পারি। সত্যি তাই, আমরা সবাই তোর পাশে। আমাদের সমস্ত বন্ধুরা একজোট হয়ে প্রফেসর অলোক রায়ের কাঁচা খুলে দিয়েছি। মানে? সেমিনার হলে মিটিংয়ে অলোক রায়ের থিসিস নিয়ে তাকে নানা রকম প্রশ্ন করা হয়। তিনি তো কোনোটারই ঠিক মতন উত্তর দিতে পারেন না। ঢোক গিলছে আর তোতলাচ্ছে। ঘেমে নিয়ে একমাত্র পাশে ছিল মিতা সেন, যার নাম থিসিসে দিয়েছে। সেও ছিল। সে বরং কিছু কিছু উত্তর দিল। আমরাও এখন লেকচারার। উনি সিনিয়র লেকচারার, এখনো HOD হতে পারেননি। মিতা সেনের হাত ধরে চলেছেন এখন।
আমরা সবাই ইচ্ছে করে যেন নিজেদের মধ্যে কথা বলছি, অথচ ওকে শুনিয়ে বললাম উত্তর দিতে পারবে কি করে, সবই তো মৌয়ের তৈরি থিসিস। যেদিনই মৌয়ের বাড়িতে গিয়েছি সেদিনই দেখেছি মৌয়ের থিসিসের কাজ করছে। অদ্ভুত লোক বাবা, বউয়ের বাড়িতে থেকে বউকে দিয়ে সব কাজ করিয়ে নিয়ে প্রেমিকার নাম দিল, বউয়ের নাম বাদ দিয়ে দিল। মৌ বলল, তোরা এত কিছু বলতে গেলি কেন? আমার যুদ্ধ এবার আমি একাই করব। যে ভুল আমি করেছি তার মাসুল দেব আমার কাজ দিয়ে। এই লোকটার হাত থেকে নিজেকে মুক্ত করে নেব, এবং সেটা আজ থেকেই শুরু হবে। স্মিতা বলল, ভেরি গুড। জানিস, এই আঘাতগুলোই আমাদের শক্ত হতে শেখায়। আমিও একদিন এভাবেই সমীরের ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলাম। আর তোর এটা নিজের বাড়ি, এখানে অলোকের নাম পর্যন্ত নেই। শুধু নেই না, পাছে স্পাউস হিসেবে দাবি করে, সেই জন্য বাপির নামটা আগে আছে, আমি সেকেন্ডারি। আর এক্ষেত্রে বাপি আমার কোনো কথাই শোনেননি। আমাকে কড়াভাবে ওই লোকটার সামনে বলে দিয়েছিল, তোমার স্বামী এখানে থাকে না থাকে আমার তাতে কিছু যায় আসে না, তোমার দয়ায় যদি চুপচাপ থাকতে পারে তবেই থাকবে। জানিস, তখনও কি আমার কি মায়া বাপিকে কত অনুরোধ করেছিলাম ওর নাম দেওয়ার জন্য। কিন্তু সেদিন বাপি কাকুমণি খুব স্ট্রিক্ট হয়ে বলেছিল, অনেক বোকামি করেছো, আর নয়, এনাফ, তোমার কোনো কথা আর শোনা হবে না। পাগলেও নিজের ভালো বোঝে, তুমি তাও বোঝো না। আজ তাই ভাবছি, ভাগ্যিস সেদিন বাপি আমার কথা শোনেনি। এবার শুধু তোরা দেখতে থাক যে মৌ দাশগুপ্তকে তোরা চিনতিস, সে মরে গিয়ে এক নতুন মোহের জন্ম দিয়ে গেছে। তার সরল অন্তঃসত্ত্বাকে থেতলে থেতলে মেরে ফেলা হয়েছে। জানিস, সুন্দর স্যার ইউকে থেকে পোস্ট ডক্টরেট করে এসেছেন। মৌ যেন স্তব্ধ হয়ে বসে থাকলো, তার নাম থাকবে না। অলোক যে এতটা নির্লজ্জ অমানুষ তা সে ভাবেনি। শুধু বিড়বিড় করে বলল, যে স্যারই আসুক, মৌ দাশগুপ্ত এখন একমাত্র কাজ নিজেকে প্রমাণ করা দরকার। সেরকম হলে বাচ্চাদের মা কাকিমার কাছে রেখে বাইরে চলে যাওয়ার সিদ্ধান্তও নিতে পারি। ওর থেকে আমি যে পড়াশোনায় অনেক শক্তিশালী তাও জানতো। কিন্তু আমার কি দোষ বলতো? আমি ওর মতন ধূর্ত নই। শুধু ও কেন, আমরা ওর সবাই জানতাম অলোকের পড়ানোর মধ্যে কোনো রস খুঁজে পেতাম না। শুধু মুখস্থ করে কিছু নোটস এসে গড় গড় করে বলে চলে যেত। আমরা তো সবাই হাসাহাসি করতাম, তুই রেগে যেতিস। কেন যে ভালোবেসে ফেললাম, আমার ভালোবাসায় কোনো খাত ছিল না জানিস মৌ। আপন মনে উদাস হয়ে তাকিয়ে বলে যাচ্ছে। ওর নোটস আমি ফলো করতাম না, আমি নিজে তখন বিভিন্ন বই পড়ে নোটস তৈরি করতাম। কাকুমণি তখন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর, তারপর রিটায়ার হওয়ার পর সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াচ্ছেন। আমার কাকিমা সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়ান। আমাদের বাড়ি কি কম শিক্ষিত? সেখানে ওর মা তো একেবারেই অশিক্ষিত। মুখে যেন অস্বাভাবিক ঠান্ডা লাগছে। ঠান্ডা মাথায় উঠে ছেলেকে দুধ খাওয়ালো, স্মিতার জন্য চা বানালো। রান্নার মাসি এলে তাকে দিয়ে গরম সিঙ্গাড়া আনিয়ে সব সাজিয়ে নিয়ে এসে বলল, আয় খাই। স্মিতা মৌকে ধরে খুব জোরে ঝাঁকুনি দিয়ে বলল, তুই ঠিক আছিস তো? বেঠিক থাকবো কেন? বিশ্বাস কর, আমার কোনো কষ্ট হচ্ছে না। শুধু দেখবি কি কঠিন আমি হতে পারি। আঘাত মানুষকে শক্ত করে দেয়, জীবনের খাতাটা পুরো বদলে যায়। আমাদের জীবনে খাতাটাও বদলে গেছে। আমি এবার নিজের পথে নিজেই হাঁটবো। কলেজ সার্ভিস পরীক্ষার রেজাল্ট হয়তো 2-1 দিনের মধ্যেই বেরোবে। আশা করি একটা চাকরি পেয়েই যাব। চাকরি, থিসিস আর ছেলে মেয়ে মানুষ করা 3টে কাজ একসাথেই করব এই বাড়িতে থেকে। শুধু এখানে অলোক রায় থাকবে না। এবং আজ থেকে বাবা কাকা আমার জন্য অনেক করেছেন, ওরা রিটায়ার করেছেন, আর ওদের সাহায্য কেন নেব? আমার তো ওদের জন্য কিছু করা দরকার, তা নয় শুধু নিয়েই যাচ্ছি। জানিস, এ আমার কর্মফল, এটা হওয়ারই ছিল। সেদিন একবারও ভাবিনি 14,000 টাকা শেষ মুহূর্তে ওরা কোথা থেকে জোগাড় করবেন। সেদিন শুধু নিজের আর নিজের ভালোবাসার কথাই ভেবেছিলাম। তাই ভালোবাসা আমার গলায় ছুরি মারল। অলোক ভাবছে একলা বসে কি করে তার সরল সাদাসিধা বউটা এত পাল্টে গেল। সে খুব অন্যায় করেছে মৌয়ের নামটা না দিয়ে। এতক্ষণে তার গিল্টি ফিলিংসটা হচ্ছে। সে ভয় ভয় মৌকে ফোন করল। মৌ ফোন ধরে খুব পরিষ্কার গলায় বলল, হ্যালো।
অলোক ভাবলেও মৌ এত পরিষ্কার গলায় কি করে কথা বলছে। ও কি কিছু জানে না তাহলে? আজ অলোকের খুব রাগ হচ্ছে মিতার ওপর। ও জোর করে মৌয়ের নামটা বাদ দিয়ে নিচের নামটা দিল, অথচ মিতা তো সামান্য একটু রিভিউ লিখেছিল, আর মৌ তো সংসার সামলে বাচ্চা সামলে সমানে তার থিসিসের কাজ করেছে। আজ সেমিনারে যে অপমানটা তার হয়েছে, এটা তার প্রাপ্য ছিল। অলোক বেশ বুঝতে পারছে তার সংসারটা ভেঙে যাচ্ছে। বড়দা ঠিকই বলে গেল, মৌয়ের মতন মেয়েকে তুই ডিজার্ভই করিস না। এদিকে কারোর গলা না পেয়ে একটু অধৈর্য হয়ে মৌ বলল, কে বলছেন আপনি? কথা বলছেন না কেন? কিছুক্ষণ পর খুব আস্তে ভয়ে ভয়ে অলোক বলল, মৌ, আমি বলছি। কে আপনি? আর আমাকে নাম ধরে ডাকছেন কেন? মৌ, আমি অলোক। কেন ফোন করেছ? আমার খুব ভুল হয়ে গেছে মৌ, একবারের মতন আমাকে ক্ষমা করে দাও। কিসের ক্ষমা? আর কেন ক্ষমা করব? একটা দিনের জন্য ভালো ব্যবহার পর্যন্ত পাইনি, প্রচণ্ড পরিশ্রমের কোনো দাম পাইনি, আর এত বড় মিথ্যা প্রতারণার পর ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না। কি ভেবেছিলে মৌ তো ভালো মানুষ, ওকে একটু ভোলালেই ও ভুলে যাবে? আমি সত্যি ভুলে যেতাম একটু ভালো কথায়, কিন্তু সেই ভালো মানুষ মৌ তো আর নেই। তাকে তুমি থেতলে থেতলে মেরে ফেলেছ। এখন যে মৌ দাশগুপ্ত জন্ম নিয়েছে, সে ক্ষমা করতে জানে না, আর কোনোদিনও জানবেও না। একটা কথা পরিষ্কার বলে দিই, আমার কাকা এখনই উকিল নিয়ে আসছে। তোমাকে একটা রাত সময় দেওয়া হবে। নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমার বাড়ি ফাঁকা করে কাল সকালে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। এরপর তোমার সাথে আমার দেখা হবে কোর্টে। কোর্ট ঠিক করে দেবে ছোট ছেলে মেয়েদের মায়ের কাছে না বাবার কাছে থাকা উচিত। মনে হয় শিশুদেরকে মায়ের কাছেই থাকতে দেয় বলেই শুনেছি। মৌ, কি বলছো তুমি? তুমি কি সত্যি ডিভোর্স দিতে চাও? কেন তুমি বুঝতে পারছো না? আমার কথা তো খুব পরিষ্কার। এ বাড়ি আমার আর বাবার নামে, আমি তো সেকেন্ডারি, বাবাই আসল। সুতরাং বাবার বাড়িতে বাবা এবার থাকতে আসবে, বাইরের লোকরা বেরিয়ে যাবে। এটা একদম শেষ কথা। আর কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই বলে মৌ ঘটাং করে ফোনটা নামিয়ে রেখে দেয়। স্মিতা মৌকে জড়িয়ে ধরে বলে, ওয়েল ডান মৌ। শান্ত মৌ এত কড়া কথা বলে বিছানায় বসে পড়ে রীতিমতো হাঁপাচ্ছে। ওর ফর্সা মুখটা লাল হয়ে গেছে। স্মিতা ওকে ধরে নাড়িয়ে দিয়ে বলে, কি হলো মৌ, তোর কি হলো? এরকম করছিস কেন? মৌ হঠাৎ ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে গেল। স্মিতা ওর চোখে মুখে জল ছিটিয়ে ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনলো। ইতিমধ্যে মৌয়ের বাবা মা কাকা কাকিমা উকিল সমেত এসে পৌঁছে গেল। মৌয়ের কাকা মেয়ের অবস্থা দেখে ডাক্তার নিয়ে এলেন। সব চেক করে ডাক্তার বললেন, দীর্ঘদিন কিছু চাপের ফলে মধ্যে ছিল, আর মেয়েদের যা হয় না, না খেয়ে অত্যন্ত দুর্বল, প্রেশার ফল করে গেছে। হঠাৎ খুব উত্তেজিত হয়ে গেছিলেন কোনো কারণে কি? হ্যাঁ, একটু উত্তেজিত হয়েছিল। বুঝতে পারছি। আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, একটু ঘুমোক। ঘুমানোর আগে গরম দুধ খাইয়ে দিন। ডাক্তার চলে গেলেন। মৌয়ের মা কপালে হাত দিয়ে বসে পড়ে বলল, মেয়েটাকে বাঁচাতে পারবো তো? হঠাৎ মৌ তড়িৎ বেঁকে লাফিয়ে উঠে বলল, কেন বাঁচবো না মা? কিসের জন্য বাঁচবো না? জীবনে একটা ভুল হয়ে গেছে, সেই ভুল নিয়ে সারা জীবন থাকবো কেন? আমি এবার থিসিস লেখা আরম্ভ করব। কলেজ সার্ভিসের রেজাল্ট কাল পরশুর মধ্যেই বেরিয়ে যাবে, তাই চাকরি করব, বাচ্চা দুটোর জন্য ভালো লোক রেখে দেব। মৌয়ের কাকিমা তখন বললেন, কিসের জন্য ওরা কাজের লোকের কাছে থাকবে? ওদের দুটো দিদা থাকতে। স্মিতা বলল, উকিলবাবু আছেন, আমি একটু চা করি সবার জন্য। মৌ বলল, হ্যাঁ কর, আমি গরম সিঙ্গারা আনাচ্ছি সবার জন্য। সবাই গম্ভীর কেন? মনে করো তোমাদের মেয়ে একটা জেলখানায় বন্দি ছিল এতদিন, আজ মুক্তি পাচ্ছে, তাই আজ আনন্দ করার দিন, কোনো মন খারাপ নয়। মৌয়ের অস্বাভাবিক পরিবর্তনে সবাই অবাক হয়ে গেল। ওর মাথাটা ঠিক কাজ করছে তো? মৌয়ের মা বললেন, হ্যাঁ রে, ডাক্তারবাবু যে তোকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেলেন, তুই ঘুমোলি না তো? দূর, ওই একটা ইঞ্জেকশনে কখনো ঘুম আসে? আমি তো রোজ 4টে করে ঘুমের ওষুধ খেয়েও ছটফট করতাম সারা রাত। ভুলটাতে আমি যা করেছি সবার বারণ সত্ত্বেও ওই লোকটার গলায় মালা দিলাম। কি করে এত বড় ভুলটা করলাম? বাবা কাকার ওপর ঋণের বোঝা চাপিয়ে বেরিয়ে এলাম।
সত্যি আমি কি স্বার্থপর? এটা আমার কর্মফল। ইতিমধ্যে কাকুমণি বেরিয়ে গিয়ে সিঙ্গারা নিয়ে এসে বললেন, নে, কর্মফলের হিসেব পরে করবি, এখন গরম সিঙ্গারা খা। চা সিঙ্গারা খাওয়ার পরে উকিল কাগজ তৈরি করে মৌয়ের সামনে এনে বলল, মৌ, সই করবে তো? হ্যাঁ নিশ্চয়ই, বলুন কোথায় কোথায় সই করতে হবে। উকিলের নির্দেশ অনুযায়ী মৌ সই করে দিল। অলোক এলো তার দুই ভাইয়ের সাথে। মৌয়ের বড় ভাসুর বরাবরই ভালো, তিনি এবং তার দেওররাও মৌকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করত। বড় ভাসুর ঢুকেই অলোককে বলল, যা, জিনিসপত্র গুছিয়ে নে। তারপর মৌয়ের অভিভাবকদের সামনে হাত জোর করে দাঁড়িয়ে মৌয়ের ভাসুর বললেন, মাসিমা, আমি জানতাম এই ঘটনা ঘটবে। আমি আমার ভাইয়ের হয়ে কোনো সাফাই দিচ্ছি না, দেবার মুখও নেই। মৌ বলেই এতদিন ঘর করেছে, অন্য কেউ হলে অনেক আগেই এটা হতো। তারপর উকিল বাবুর কাছ থেকে কোর্ট পেপার নিয়ে বলল, ও কোথায় সই করবে। উকিলের কথা মতন সই করে উকিলকে অলোক জিজ্ঞেস করলো, আমি আমার বাচ্চাদের দেখতে আসতে পারবো তো? উকিলের উত্তর, সেটা কোর্ট বলবে। এখন থেকে আপনারা সেপারেশনে থাকবেন 6 মাস, তারপর কোর্টে কেসটা উঠবে, ওখানে যা বলার জাজ সাহেব বলবেন।